everyone, welcome back to Miss Leak Talk DHK. আবার চলে আসলাম কুযুক্তি পরিচিতি and introduction to logical fallacy. নাওয়েদ ইকবালের লেখা সুপার ইন্টারেস্টিং একটা বই। আজকে পড়ছি পার্ট 4। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম পরস্পর বিরোধী দৃষ্টিকোণ সম্বন্ধে। আজকে আমরা যেটা পড়ছি, আজকে যে চ্যাপ্টারটা পড়ব, এটার নাম হচ্ছে প্রশ্ন এড়ানো। আর এটা হচ্ছে রেড হেরিং কুযুক্তি। শুরু করি। কলেজ পড়ুয়া দুই বন্ধু আনিকা আর জাভেদ, ওদের মধ্যে আলাপ হচ্ছে। একদিন কথায় কথায় জাভেদ হঠাৎ বলে বসলো, মেয়েদের থেকে ছেলেদের বুদ্ধি বেশি। আনিকা: তাই নাকি? তা তুমি কিভাবে জানলে? জাভেদ: কারণ তাদের বুদ্ধি বেশি তাই। কিন্তু তুমি সেটা জানতে পারলে কিভাবে? জাভেদ: কত কত ছেলে কত ধরনের মেধাবী কাজ করে বেড়াচ্ছে। আমাদের ফিজিক্স টিচার আশরাফ স্যারের কথাই ধরো, কত বিদ্বান একজন মানুষ। নেপোলিয়ন একজন বিখ্যাত জেনারেল। এডিসন তো লাইট বাল্ব আবিষ্কার করেছেন। আনিকা: কিন্তু তারা যে মেয়েদের থেকে বেশি বুদ্ধিমান সেটা কিভাবে জানলে? জাভেদ: কারণ অনেক ছেলেরই আইকিউ বেশি, তাই তারা বুদ্ধিমান। আনিকা: কিন্তু তুমি এখন আমার প্রশ্নের উত্তর দাওনি। ছেলেরা কেন মেয়েদের থেকে বেশি বুদ্ধিমান? জাভেদ: কারণ আমি বুদ্ধিমান আর তুমি হচ্ছ গাধা, এটাই প্রমাণ। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে জাভেদ আসলে প্রশ্নের উত্তর দিচ্ছে না। সে এমন কিছু কথা বলছে যেগুলো শুনলে মনে হয় সেগুলো প্রশ্নের উত্তর, কিন্তু আসলে সেগুলো তা নয়। সে প্রমাণ করার চেষ্টা করছে ছেলেরা মেয়েদের থেকে বুদ্ধিমান, কিন্তু সে শুধু বলছে যে ছেলেরা বুদ্ধিমান, কিন্তু মেয়েরা কতটা বুদ্ধিমান সে সম্পর্কে সে কিছুই বলছে না। উত্তর হিসেবে সে যা বলছে সেগুলো মিথ্যা কথা না, কিন্তু সে আসল প্রশ্ন, কেন ছেলেরা মেয়েদের থেকে বুদ্ধিমান, এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। সে যদি আসলে প্রশ্নের উত্তর দিতে চাইতো তাহলে সে এরকম কিছু বলতে পারতো, ছেলেরা মেয়েদের থেকে বেশি বুদ্ধিমান কারণ দেখা গেছে ছেলেদের গড় আইকিউ মেয়েদের গড় আইকিউ থেকে বেশি। দেখতেই পাচ্ছ, যখন আমরা তর্ক করি তখন প্রসঙ্গে থাকাটা বা যা নিয়ে তর্ক হচ্ছে তা উত্তর দেওয়াটা বেশ কঠিন হতে পারে। এর থেকে বিতর্কের সঙ্গে অপ্রাসঙ্গিক কিছু ঢুকিয়ে দেওয়া সহজ। তদুপরি অন্য কেউ যদি প্রসঙ্গ থেকে সরে গিয়ে তর্কে অপ্রাসঙ্গিক কিছু একটা বলে বসে, সেটা ধরাটাও একটা কঠিন কাজ। যখনই আমরা যুক্তি তর্কের মধ্যে অপ্রাসঙ্গিক কিছু ঢুকিয়ে দেই, তখন আমরা প্রশ্ন এড়ানোর শ্রেণীর কুযুক্তি প্রয়োগ করি। রেড হেরিং: যখন কেউ প্রশ্ন এড়িয়ে যায় আর অপ্রাসঙ্গিক কিছুর উপর জোর দেয়, তখন আমরা বলি সে যুক্তি তর্কের মধ্যে রেড হেরিং ঢুকাচ্ছে। হেরিং হচ্ছে খেতে খুবই সুস্বাদু এক প্রজাতির মাছ, ইউরোপীয় অঞ্চলে বেশ পাওয়া যায়। আর রেড হেরিং মানে হচ্ছে মরা হেরিং মাছ। মরা মাছ যখন পচে পেকে যায় তখন গন্ধ ছড়াতে থাকে। এক সময় কুকুর ট্রেনাররা ট্র্যাকিং কুকুরদের ট্রেনিং দেওয়ার জন্য রেড হেরিং ব্যবহার করত। ট্র্যাকিংয়ের কুকুরদের কাজ হচ্ছে গন্ধ শুকে শিকারের পশু খুঁজে বের করা। তো যে পশুটার গন্ধ তাকে শুকে বের করতে হবে, যেমন বন বিড়াল বা অন্য কোনো ছোটোখাটো প্রাণী, সেটাকে মেরে একটা রাস্তা ধরে টেনে নিয়ে গিয়ে দূরে কোথাও লুকিয়ে রাখা হতো। তারপর যখন গন্ধের রাস্তাটা পূর্ণ হয়ে যেত, তখন ওই রাস্তা ধরে রেড হেরিং বা পচা গন্ধযুক্ত মাছ টেনে নিয়ে অন্য আরেক দিকে নিয়ে যেত। তারপর কুকুরটাকে প্রশিক্ষণ দিত সে যেন বন বিড়ালের গন্ধ ধরে ঠিক রাস্তায় এগোয়, পচা রেড হেরিং মাছের গন্ধের দিকে যেন না যায়। তাই রেড হেরিং মানে হচ্ছে একটা মনোযোগ ঘুরিয়ে দেওয়া মতো গন্ধের রাস্তা। আর আমাদের ক্ষেত্রে রেড হেরিং হচ্ছে একটা অপ্রাসঙ্গিক বিষয় যেটা আসল প্রশ্ন থেকে মনোযোগকে অন্য দিকে নিয়ে যায়। একটা রেড হেরিং যুক্তিতর্কের মধ্যে একটা অপ্রাসঙ্গিক বিষয় ঢুকিয়ে দেয়। কারো মনে হতে পারে বা আমাদের মনে করানোর চেষ্টা করতে পারে যে সেটা তার পক্ষকে প্রমাণ করে, কিন্তু সেটা আসলে তা করে না।
আমি নিশ্চিত এই ঘটনা তোমার সাথেও আগে ঘটেছে। তুমি কারোর সাথে এমন বিষয় নিয়ে কথা বলছো যাতে তোমার দ্বিমত আছে, কিন্তু কিছুক্ষণ পরেই তুমি আবিষ্কার করলে যে বিষয় নিয়ে তুমি আলোচনা শুরু করেছিলে সেটা নিয়ে আর আলোচনা হচ্ছে না, কারণ যুক্তি তর্কের মাঝখানে কেউ একটা রেড হেরিং ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই থেকে রেড হেরিং নিয়েই তর্ক করে চলছো। আনিকা আর জাভেদের কথোপকথনে ফিরে যাই আমরা। আনিকা, আমার মনে হয় ছেলেদের সব সময় মেয়েদের জন্য দরজা খুলে ধরা উচিত। জাভেদ, কেন? কারণ এটা ভদ্রলোকের কাজ। জাভেদ, কেন সেটা ভদ্রলোকের কাজ? কারণ তাতে মেয়েদের সাহায্য হয়। কিন্তু মেয়েরা যদি ছেলেদের জন্য দরজা খোলে তাহলে কি ছেলেদের সাহায্য হয় না? মেয়েরা কেন ছেলেদের জন্য দরজা খুলে ধরে না? আনিকা, কারণ সেটা ঠিক না। আজকে দুপুরবেলা যখন আমি বাজার থেকে ফিরলাম তখন আমার হাতে বেশ কয়েকটা বাজারের ব্যাগ, সেটা জেনেও তুমি অভদ্রের মতো দরজা খুলে ধরলে না। আমাকে ব্যাগগুলো নামিয়ে রেখে দরজা খুলতে হলো। আমি তখন আন্টির সাথে কথা বলছিলাম, বেল বাজার শব্দে আমি শুনতে পাই নাই, জাভেদ বলল। আনিকা, দেখছো, তোমার মাথায় এই চিন্তাটাই আসলো না যে আমি বাজার থেকে ফিরেছি, আমার একটু সাহায্য দরকার। একদম অভদ্রের মতো আচরণ। জাভেদ, আমি তো জানতাম না যে তুমি এতগুলো ব্যাগ নিয়ে ফিরবে, জানলে আমি অবশ্যই সাহায্য করতাম। আনিকা, তোমার ওটা আগেই চিন্তা করা উচিত ছিল। খেয়াল করে দেখেছো যে আনিক আর জাভেদ কিন্তু আর ছেলে মেয়েদের জন্য দরজা খুলে ধরবে কি না সেই বিষয় নিয়ে তর্ক করছে না। এখন তারা তর্ক করছে দুপুরবেলা যখন আনিকা বাসায় ফিরল তখন জাভেদের দরজা খুলে ধরা উচিত ছিল কি না। কারণ আনিকা বিতর্কের মধ্যে একটা রেড হেরিং ঢুকিয়ে দিয়েছে, কিন্তু জাভেদ সেটা খেয়াল করেনি। জাভেদ এরকম কিছু বলতে পারতো, হয়তো আমার আজকের দুপুরবেলা তোমার জন্য দরজা খুলে ধরা উচিত ছিল, কিন্তু তা থেকে কি বলে দেওয়া যায় যে ছেলেদের সব সময় মেয়েদের জন্য দরজা খুলে ধরা উচিত? জাভেদের এই প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য আনিকাও বলতে পারতো, কারণ মেয়েদের হাতের তালু ছোট ছেলেদের থেকে, তাই তারা সহজে দরজার নব ঘোরাতে পারে না। যদিও ছেলেরা কেন মেয়েদের জন্য দরজা খুলে ধরবে তা নিয়ে আরো ভালো ভালো যুক্তি দেখানো যায়, এই জবাবটা অন্তত প্রসঙ্গের বাইরে যাচ্ছে না। রেড হেরিং নয়। যখনই কেউ প্রশ্নের উত্তরে বলে আমি জানি না, সে কিন্তু কোনো রেড হেরিং ঢুকাচ্ছে না, সে প্রসঙ্গের মধ্যেই আছে, তার কাছে শুধু কোনো উত্তর নেই। যেমন ছেলে বলছে, বাবা 3.1415 এর বর্গমূল কত হবে? বাবা, আমি জানি না, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো না কেন? এখানে বাবা কিন্তু সন্তানের প্রশ্নকেই সম্বোধন করেছে, তিনি শুধু উত্তর জানেন না। মজার না? এই বইয়ের সব, আমি আগেও বলেছি, এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই অধ্যায়টার নাম হচ্ছে প্রশ্ন এড়ানো, এবং এই প্রশ্ন এড়ানোর মধ্যে একটা পার্ট আছে রেড হেরিং কুযুক্তি, যে প্রশ্ন এড়ানোর সময় যখন আমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলি সেটাকেই এই রেড হেরিং কুযুক্তি বলে। তো তার আগে এখানে একটা খুবই হাস্যকর কথা বলেছে, এখনকার কেন পৃথিবীতে সবসময় নবের ডিজাইন এমন করা হয়, এমন একটা অ্যাভারেজ মাপে করা হয় আমরা যে কেউ দরজাটা খুলতে পারি। এখন আপনাদের কি মনে হয় যে ছেলেদের সব সময় মেয়েদের জন্য দরজা খুলে দেওয়া উচিত? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় এটা আসলে ডিপেন্ড করছে। ধরেন আমি মাঝে বাজার করি, আমি এখন এক গাদা বাজার নিয়ে যখন হেঁটে আসি, আমার হাজব্যান্ড যদি দেখে সে খালি দরজাতে উঠায় না, আমার কাছ থেকে ব্যাগ নেওয়া থেকে শুরু করে পারে না যে আমাকে কোলে করে উপরে উঠাতে। আবার যখন আমি দেখি যে আমার জামাই ব্যাগ ভর্তি বাজার হাতে বাসায় আসছে এবং সে আসলে পারছে না এত ভারী বোঝা, সে কিঞ্চিত ক্লান্ত, তখন আমি তার জন্য দরজা খুলে দিই, তার ব্যাগ যা আছে নিয়ে আমি এগিয়ে যাই তাকে সাহায্য করার জন্য। এবং এটা সব জায়গায়। আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার হাতে প্রচুর ব্যাগ, আমি আসলে বাসে উঠতে যাচ্ছি কিন্তু আমি উঠতে পারছি না, তখন অবশ্যই আমার একটা সাপোর্ট হ্যান্ড বা একটা হেল্পিং হ্যান্ড লাগবে। তখন সেটা একটা পুরুষও হতে পারে, একটা নারীও হতে পারে, যে এসে আমাকে বলতে পারে যে লেট মি হেল্প ইউ, আপনার ব্যাগটাকে আমি আগিয়ে দিচ্ছি। আবার উল্টাটাও হতে পারে যে আমার হয়তো হাত খালি, আমি দেখছি যে কোনো একটা ভদ্রলোক বা কোনো একটা ছেলে, তার কাছে অনেক কিছু, সে মানে একটা প্যাচালের মধ্যে পড়ে গেছে যে এই জিনিসগুলোকে সে কীভাবে হ্যান্ডেল করবে, তখন কিন্তু তার দিকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি যে ভাই আমার হাতটা, বা আঙ্কেল আমার হাতটা খালি আছে, আপনি দেন আমি উঠাই দিচ্ছি। যেমন আমার সাথে এরকম হয়েছিল, আমি অনেক কাল আগে
সদরঘাটে গিয়েছিলাম। ওই যে বাংলাদেশের লঞ্চ যে স্টেশন, যেখান থেকে আমরা নানান জায়গায় যাই, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী। সো ওখানে যে একটা বৃদ্ধ আঙ্কেল, একটা বৃদ্ধ আন্টি। এখন আন্টিটা ভালোই বয়স্ক ছিল এবং আঙ্কেলটাও মধ্যবয়স্ক, কিন্তু আন্টিটার অবস্থা বেশি খারাপ ছিল। আমি জানি না, উনি হয়তো ফিজিক্যালি অসুস্থ ছিলেন, উনি একটু পুজো হয়ে খুব ধীরে হাঁটছিলেন। তো ওখানে কিছু একটা আমার একটু গ্যাপ ছিল বা কিছু আমার এখন প্রপার খেয়াল নেই, এটা যে আমার ছিল। তো আঙ্কেলের হাতে ব্যাগ। তো আমি করেছি কি, এখন আন্টির কি শারীরিক সমস্যা এটা তো আমি জানি না। তো আমি চট করে ওনাকে ধরতে আমি ঠিক বুঝতেছিলাম না। আমার কাছে ইনস্ট্যান্টলি মনে হচ্ছে আমি আঙ্কেলকে বলি যে আঙ্কেল হাতে প্রচুর ব্যাগ সমস্যা, আঙ্কেল আপনি ব্যাগটা আমাকে দেন, আন্টিকে আপনি ধরে নামান। তো আঙ্কেল ব্যাগটা আমাকে দিয়েছে, তো আমি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি, উনি আন্টিকে নামালো, তারপরে আমি আবার ব্যাগটা আঙ্কেলকে পাস করে দিচ্ছি, ওনারা আবার হাঁটা শুরু করছে। তো হেটার সামনে যেতে যেতে আবার একটা সিচুয়েশন এমন ছিল যে আঙ্কেল হাতে ব্যাগ, তখন কিন্তু আমি আমার হাত খেলে আমি সামনে আছি, আন্টি পিছিয়ে আছে। তো হঠাৎ কি মনে করে যে আমার মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটাতে তো আমাকে একটু মানে ঝামেলা করে আগাইতে হয়েছে, একটু উঁচা আর কি, খাড়া, এখানে আন্টি কি যেতে হবে। আমি তাকালাম, দেখলাম যে না, আন্টি থেমে আছে। তো আমি করলাম কি, হাত বাড়িয়ে দিচ্ছি। আমি হাত বাড়িয়ে বললাম আন্টি আপনি আমার হাত ধরেন, বলে আমি আন্টিকে ধরে আমি আন্টিকে আস্তে আস্তে নিয়ে তুললাম। তো এটা কিন্তু দুইটাই করা যায়। এই যে ভদ্রতা বোধের মধ্যে কিন্তু কোনো নারী পুরুষ হিজড়া ট্রান্সজেন্ডার নাই। ভদ্রতা বোধ সকল মানুষের জন্যই সমান। যেটা আমাদের বাংলাদেশিদের আমরা বলি যে আমাদের স্কিলের অভাব তো আছেই, সেই সাথে আমাদের ভদ্রতারও খুবই অভাব আছে। আমরা নিয়ম না মানার ক্ষেত্রে আমরা কি বলে আউয়াল নাম্বারে আছি, মানে আইন অমান্য করা, নিয়ম অমান্য করা, অসভ্যের মতো অন্যের সাথে কথা বলা। যেমন আমি একটা উদাহরণ দিই, এবারে রোজার সময় আমি রিক্সা করে যাচ্ছি, মোটর রিক্সা ছিল কিনা ম্যানুয়াল রিক্সা ছিল এখন আমার খেয়াল নেই, একটা ছিল আমার বাইক দিয়ে আমার পাশ দিয়ে যেতে যেতে রিক্সার সঙ্গে তার মনে হয় কিছু একটা সাইড দেওয়া নিয়ে একটা প্রবলেম হচ্ছে। সে বাইক থেকে চিল্লায় বলতেছে হ্যাঁ রোজা রাখছি, তাহলে তোরে আজকে গাইল্লায় কিছু রাখতাম না। এটা কিন্তু ভুল। আপনি যে কাজটা আপনি জানেন, আপনি কেন একটা বৃদ্ধ মানুষকে আপনি আরেকটা মানুষকে গালাগালি করবেন কেন? আপনি রোজা রেখে যে কাজটা করবেন না, সেই কাজটা আপনি রোজা না রেখেও আপনি করবেন না। এই হচ্ছে আমাদের বাঙালির ভদ্রতা বোধ। আমরা মানুষকে দেখাইতে বেশি আমরা পছন্দ করি। হ্যাঁ আমি রোজা রাখছি, সবাই দোকান বন্ধ করে রাখবা, কেউ খাবার দেখাইবা না, হ্যাঁ আমি রোজা রাখছি। এবং রোজার সময় ঢাকা শহরের রাস্তায় যে কি পরিমাণ জঘন্য গালাগালি, আমি একদিন ভিডিও করে রাখবো। আমি এবার ভিডিও করতে চাইছিলাম, কিন্তু প্রত্যেকবার আমি মানে মুভিংয়ের মধ্যে ছিলাম, হয় আমি গাইতেছিলাম, আমি সিন দিচ্ছিলাম, তো জিনিসটা আসলে ফিল্ম করা আমার জন্য সম্ভব হয়নি। আমি চাইছিলাম আমি এটা ফিল্ম করে রাখবো, এটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে মুখে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কর্মে তার ধারে কাছের মতো নয়। এবং বেশিরভাগই কাজই হচ্ছে লোক দেখানো, অন্যকে শাসন, অন্যকে ধমকানো, অন্যকে কীভাবে বাস দেওয়া যায় সেটার উদ্দেশ্যে। আপনার নিজের ভালো, আপনার নিজের একটা গুড চিন্তা বা নিজের কোনো নীতিকে সুন্দর করে প্রতিষ্ঠিত করার জন্য না। রোজা রেখেছি আমি, আমার এই রোজা সংযমতার দায়িত্ব আমার, পৃথিবীর অন্য কারোই আমার জন্য দায়িত্ব না যে আমি সংযমতা করতেছি এই জন্য আমার হয়ে সে সব কিছু করা বন্ধ করে রাখবে। নো, সে তার মতোই থাকবে, কিন্তু আমি করব না। দ্যাট ইজ মাই সংযমতা। সো এই ব্যাপারগুলো আমরা ভুলে যাই। এবং দেশ বিদেশ যেখানে আমি যাই, আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি আমরা কি পরিমাণ আইন অমান্য করতে অপছন্দ করি, এবং সব সময় আমাদেরকে ক্রিমিনাল হিসেবেই দেখা হয়। যে ক্রিমিনাল না, এরাও ক্রিমিনাল হিসেবে দেখে, যে ক্রিমিনাল তাকে তো ক্রিমিনাল হিসেবে দেখে। কারণ আমাদের কিনে সব একটা কথা বলে যে আমরা আইন অমান্য করি। এবার আমার মালয়েশিয়া ট্যুরও আমি ওটার ভিডিও আছে, আপনারা চাইলে আমার একটা চ্যানেল আছে নিউজ এক্সপ্লোরার ডিএচকে, ওখানে দেখতে পারেন। এই মালয়েশিয়া ট্যুর নিয়ে আমার একটা ভিডিও আছে, যেখানে আমি কাস্টমসে আমাদের সাথে বাংলাদেশে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং মালয়েশিয়ার এয়ারপোর্টে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং দুই দেশেই, বিদেশে বিশেষ করে কেন আমাদেরকে একটা নেগেটিভ একটা ধ্যান ধারণা আমাদের প্রতি, সেটা আমাদেরই অক্ষমতা। আমরা আমাদের কর্মকাণ্ড দিয়েই এই নেগেটিভ যোগ্যতা অর্জন করেছে। সো সেটা নিয়ে কথা বলেছিলাম। এনিওয়ে, আমরা এই রেড হেরিং প্রশ্ন এড়ানোর মধ্যে রেড হেরিং কুযুক্তি কীভাবে কাজ করে সেটা নিয়ে পড়ছিলাম। এবং এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা করে অনুশীলনী আছে, সো দ্যাট আমরা আমাদের এই পড়াটাকে এবং তার সাথে আমাদের নিজেদের চিন্তাভাবনাকে যাচাই বাছাই করে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং, বা এই যে অনুসন্ধিৎস মন বা এই যে কিউরিয়াস মাইন্ডকে বলা হচ্ছে যে আমাদেরকে অনুসন্ধিৎস মন, আমাদেরকে ভাবতে হবে, ভাবনা প্র্যাকটিস করতে হবে, সেটাতে হেল্প করবে। সো আজকের এই এক্সারসাইজটা করি। আজকে এক্সারসাইজটা এই রেড হেরিং নিয়েই। নিচের উদাহরণগুলোতে বক্তা কি প্রশ্নটাকে সম্বোধন করে প্রসঙ্গের মধ্যে আছেন,
যদি সে তা না করে, অপ্রাসঙ্গিক কিছু উপস্থাপন করে, তাহলে রেড হেরিং এর পাশে টিক দাও। শুরু করি। প্রথম প্রশ্ন, ছেলে, আমি কেন বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো না? বাবা, কারণ এটা বড়দের সিনেমা, এই বয়সে তোমার বড়দের সিনেমা দেখার দরকার নেই। আমার কাছে মনে হচ্ছে এটা রেড হেরিং নয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সেকেন্ড প্রশ্ন, ছেলে, আমি কেন বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো না? বাবা, কারণ এই বছর 1 জানুয়ারি হচ্ছে শুক্রবার। এটা রেড হেরিং, কারণ যেটা প্রশ্ন তার সাথে উত্তরের অপ্রাসঙ্গিক। থার্ড প্রশ্ন, ছেলে, আমি কেন বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো না? বাবা, কারণ টিকিট কেনার মতো টাকা আমার কাছে নেই। এটা রেড হেরিং নয়। আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। 4 নম্বর আর 5 নম্বর প্রশ্নটা এটা আমি আপনাদেরকে বলবো, কারণ এটা আমার কাছে একটু কনফিউজিং। দেখি আমরা চিন্তা ভাবনা করে আপনাদের কাছে কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন, তখন আমি আপনাদেরকে বলবো আমার কাছে কি মনে হয়েছে। 4 নম্বর প্রশ্ন, ছেলে, আমি কেন বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো না? বাবা, সাইক্লোনের বদলে তুমি কি অন্য কোনো মুভি দেখতে পারো? এটাও মানে আমি চাইছি আমি কেন দেখতে পারবো না, তুমি বলছো অন্য কেন মুভি, ওয়াই নট অন্য কোনো মুভি। এটাও আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা রেড হেরিং। আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাকে জানাতে ভুলবেন না। 5 নম্বর প্রশ্ন, বাবা, আমি কি বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো? বাবা, তোমার মাকে জিজ্ঞেস করো। এটা আমার কাছে মনে হয় সে প্রশ্নের মধ্যেই আছে, জাস্ট খালি মার ওপিনিয়ন নিতে বলছে, কারণ সে উত্তর দিতে চাচ্ছে না বা সে উত্তর দিতে পারছে না। সো এটা আমার কাছে মনে হচ্ছে রেড হেরিং। সো এই 4 প্রশ্ন আপনার কাছে ধাঁধা থাকলো, আর এই ধাঁধার উত্তর দিতে পারলে আমি আপনাদেরকে একটা গিফট দেবো। আগে শেষ করি। ছেলে, বাবা, আমি কি বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারি? বাবা, না। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, সো এটা রেড হেরিং নয়। 7 নম্বর, বাবা, আমি কি বন্ধুদের সাথে আসিফ খানের সাইক্লোন দেখতে যেতে পারবো? বাবা, বলতে পারছি না। সাইক্লোন কি ধরনের সিনেমা? পরিবেশ বিপর্যয় নিয়ে নাকি? এটা রেড হেরিং নয়। বাবা কিউরিয়াস মাইন্ড, উনি জানতে চাচ্ছে আসলে ঘটনাটা কি। 8 নম্বর প্রশ্ন, ছেলে, বাবা, তুমি কেন আসিফ খানের সাইক্লোন সিনেমাটা দেখতে গেলে যখন তুমি আমাকে দেখতে যেতে দিলে না? বাবা, খুবই ভালো সিনেমা, তোমাকে আমি আগামী সপ্তাহে নিয়ে যাব। এটা রেড হেরিং নয় আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, কুযুক্তি পরিচিতি, নাওয়েদ ইকবালের লেখা সুপার ইন্টারেস্টিং একটা বই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যারা লজিক এবং লজিক্যাল ফ্যালাসি, যুক্তি কি কুযুক্তি কি আমাদের ধ্যান ধারণা কম, এটা আমাদের জন্য একটা মারাত্মক বই। সো যেটা বলছিলাম, গিফট আছে। এই 4 আর 5 নম্বর প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারেন, বা যার উত্তরটা আমার কাছে সবার আগে দিব না, কিভাবে করা যায় বলতো জিনিসটা? এই 2টার উত্তর যারটা আমার পছন্দ হবে তার সাথে আমি কোনো একদিন লাঞ্চ করব। কোথায় লাঞ্চ করব, কোন রেস্টুরেন্ট হবে, এটা একটা সাসপেন্স থাক। সো আপনারা উত্তর দেন, যদি দেখা যাক যদি উত্তরটা আমার পছন্দ হয়ে যায় এবং আমরা এখান থেকে যা শিখছি যে আসলে কোনটা রেড হেরিং আর কোনটা রেড হেরিং না, সেটা যদি আমরা ঠিক মতো বের করতে পারি এই 4 আর 5 নম্বর উত্তরে, তাহলে আমি আপনাদের যে উত্তরটা দিতে পারবেন তার সাথে আমি লাঞ্চ করব। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই ভাবা প্র্যাকটিস করেন, কুযুক্তি থেকে দূরে থাকেন এবং শুনেন, নানা দৃষ্টি নানা মত শুনেন এবং সেই মতটাকে এই পৃথিবীর বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তার কোনটা সঠিক যুক্তি হবে সেটাকে নির্ধারণ করতে শিখেন। এটা আমার শুভকামনা থাকলো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওটা আমি সবসময় আমার টাইম উল্টাপাল্টা হয়ে যায়। আর আপনারা কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না, এটা আমার খুবই লজ্জা লাগে বলতে। আর সাবস্ক্রাইব কথাটা তো আমি বলতেই পারি না, আমি যখনই বলতে চাই যে এই সাবস্ক্রাইব করতে বলবে না, তখন আমার মাথায় আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে, জানো একটা মেয়ে একটা জোক করে, একটা ছেলে না মেয়ে আর কি, একটা ইউটিউবার একটা জোক করে সাবস্ক্রাইবার নাকি একটা বলছে, আমার মাথায় সবসময় ওইটা আসে এবং আমি এই 2টা চিন্তার দ্বন্দ্বে আমি সবসময় ভুল উচ্চারণটাই করি। সো এটা অনেক ফানি। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি একটুখানিও ভালো লাগে থাকে আপনাদের আমার এই ভিডিওগুলো, আমার এই মিস লিকটক DHK চ্যানেলটা, এটা ফেসবুক পেজও আছে, ইউটিউবেও চ্যানেল আছে, যদি ভালো লাগে পাশে থাকবেন।
শুভকামনা থাকলো সবার জন্য এবং আমার জন্য শুভকামনা রাখবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।